একাত্তর জার্নাল এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিথিলা ফারজানা। এবং দর্শক, আপনারা জানেন যে একাত্তর জার্নালে সারাদিনকার খবরাখবরগুলোর বিস্তারিত রূপ বা সম্প্রসারিত রূপ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি। নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে আইন চান 1353 জন বিশিষ্ট নাগরিক, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এর মধ্যে এই বিষয়ে একটি প্রতিক্রিয়া এসেছে এবং তারা বলছেন যে সার্চ কমিটিও একটি আইনি প্রক্রিয়া, অর্থাৎ যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনারদেরকে নির্বাচন করা হয় সেটিও একটি আইনি প্রক্রিয়া বলেই বলছে আওয়ামী লীগের নেতারা। আমন্ত্রণ জানিয়েছি খালিদ মাহমুদ চৌধুরী এমপি, প্রতিমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয়। আমার মনে হয় যে তার চেয়ে বড় মানে তার পরিচয় সেটি হচ্ছে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং আবু আলম মোহাম্মদ ছিলেন, এবং তিনি নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা, এবং আবু আলম মোহাম্মদ শহীদ খান স্থানীয় সরকার বিশেষজ্ঞ। আমরা যে কারণে আসলে তাদের দুজনকেই আজকে আমন্ত্রণ জানিয়েছি সেটি হচ্ছে এরকম, খবরটি হচ্ছে এরকম। সমকাল বলছে নির্বাচন কমিশন গঠনে আইন চান 53 বিশিষ্ট নাগরিক। বলা হচ্ছে যে নির্বাচন কমিশন গঠনে সংবিধানের 18(1) অনুচ্ছেদ অনুযায়ী আইন চান 53 বিশিষ্ট নাগরিক। শনিবার এক বিবৃতিতে তারা বলছেন, আইনের বিধানবলী সাপেক্ষে নির্বাচন কমিশন গঠনের নির্দেশনা থাকলেও গত 50 বছরে কোনো সরকার আইন প্রণয়ন করেনি। বিবৃতিতে বলা হয়েছে, অস্থায়ী ভিত্তিতে সৃষ্ট অনুসন্ধান কমিটির সুপারিশে গঠিত রকিবউদ্দিন কমিশন, নুরুল হুদা কমিশন তাদের চরম পক্ষপাত দুষ্ট আচরণের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যার ফলে জনগণের মধ্যে নির্বাচন কমিশনের উপর ব্যাপক অনাস্থা এবং সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তীব্র শঙ্কা সৃষ্টি হয়েছে বলে তারা বলছেন। আমাদের সাথে এই স্বাক্ষরকারী 53 জনের মধ্যে একজন আছেন, তিনি হচ্ছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ। আমি তাকে দিয়ে আসলে এই আলাপটি শুরু করছি। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমি আসলে একটু বোঝার চেষ্টা করছি যে কি ধরনের আইনের কথা আপনারা ভাবছেন। ধন্যবাদ আপনাকে। এই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান আছে, সে সংবিধানের 118(1) পরিষ্কারভাবে একটা নির্বাচন কমিশন গঠনের বর্ণনা আছে। প্রধান নির্বাচন কমিশনার একজন হবেন, আর অনধিক চারজন নির্বাচন কমিশনার হবেন এবং রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দেবেন। এবং সেখানেই বলা আছে যে একটা আইন প্রণয়ন হবে, সেই আইনের ভিত্তিতে রাষ্ট্রপতি এই নিয়োগটা দিবেন। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমরা 50 বছরও এরকম কোনো আইন করতে পারিনি। সেই জন্য আইন করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, কারণ আমরা অনেক বিষয় নিয়ে বিতর্ক করি, আমাদের সংবিধানের অনেক সংশোধন হয়েছে, অনেক কাটাছেঁড়া হয় এবং অনেক সময় ব্যক্তিগত কারণে অথবা কোনো রাজনৈতিক কারণে এরকম করা হয়ে থাকে। কিন্তু আমাদের সংবিধান যেখানে আমাদেরকে নির্বাচন কমিশন গঠনের জন্য একটা আইন করার কথা বলেছে, সেটা আমরা 50 বছরে করতে পারিনি। এটা খুব দুঃখজনক। সে কারণে আমরা ফিল করছি যে এরকম একটা আইন করা দরকার, এবং আইন করে যদি নির্বাচন কমিশন গঠন করা হয়, তখন নির্বাচন কমিশন নিয়ে যে সমস্ত বিতর্ক সৃষ্টি হয় বা যে সমস্ত বিতর্ক হয় যেগুলোর কোনো সমাধান হয় না, সেগুলোর হয়তো কিছুটা সমাধান হবে। একেবারে ফুল সমাধান হবে এরকম না, বাট সমাধান হতে পারে। আর যেটা সার্চ কমিটি বলা হচ্ছে, এটা কোনো আইন না। আপনি একটু আগে বলছিলেন যে কেউ একজন বলেছেন যে সার্চ কমিটি একটা আইন, তিনি হয়তো আইন ঠিকমতো দেখেন নেই বা এরকম কোনো আইন হয়ে থাকলে আমার জানা নেই। তারা হয়তো ব্যাখ্যা করবেন যে কবে কখন এই আইন প্রণয়ন করা হলো এবং সেটা পার্লামেন্টে কবে অনুমোদন করা হলো। যেটা আমরা জানি, আমি নিজেও জানি, সেটা হচ্ছে যে জিল্লুর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন উনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা সার্চ কমিটি করেছিলেন। পরবর্তীতে হামিদ সাহেবের সময় একটা সার্চ কমিটি করা হয়েছিল এবং এই সার্চ কমিটি কাজ করেছে। তো সেটা কোনো আইনের বিষয় না। আইনের বিষয়টা হচ্ছে আমাদেরকে পার্লামেন্টে একটা আইন প্রণয়ন করতে হবে। সেখানেই ঠিক করতে হবে যে আমরা কিভাবে নিয়োগ দিব, কোন কোন ক্ষেত্র আমরা বিবেচনা করব, তাদের যোগ্যতা কি হবে, কারা এইসব কাজের সাথে যুক্ত থাকবেন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা কিভাবে হবে, এইটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে যাবে কিনা এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তাদেরকে করতে পারে কিনা, ইন্টারভিউ করতে পারে কিনা, এবং ইন্টারভিউর মধ্য দিয়ে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি এগুলোকে পাস করবে কিনা, অনেক কিছু ওই আইনের মধ্যে আসবে। এবং এই আইনটা প্রণয়ন করতে হলে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আলাপ আলোচনা করে যারা স্টেক হোল্ডার, বিশেষ করে রাজনৈতিক দল এবং যারা নির্বাচন নিয়ে কাজ করেন, যারা বিভিন্ন পেশাজীবী সংগঠনে আছেন, প্রত্যেকের সাথে আলাপ করে একটা আইন করা প্রয়োজন। এবং আইনটা করলে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আমাদের জন্য নির্বাচন কমিশন নিয়ে আপনি আছেন আমাদের সাথে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আমি একটা 30 সেকেন্ডের বিরতি নিয়ে আলাপে আসছি। জি, যেমনটি বলছিলাম, এবং আমি একটুখানি আগে আমার অতিথিদের কাছে যাব যে এই প্রসঙ্গে কোনো প্রশ্ন আছে কিনা, কোনো আলাপ আছে কিনা, নাকি আপনারা মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরীর বক্তব্য শুনে নিতে চান? আমি একটু শুরু করতে চাই।
জি। আমি আবু আলম মোহাম্মদ শহীদ খানকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যে প্রশ্নটা তুলেছেন এবং আমরা 53 বিশিষ্ট নাগরিকের বিবৃতি আমরা সংবাদপত্রে দেখেছি, এবং আমরা এটা ইতিবাচক বিষয় হিসেবে দেখতে চাই, কারণ একটা বিশিষ্ট নাগরিকরা রাষ্ট্রের, দেশের, জনগণের কল্যাণ চিন্তায় যে কোনো ধরনের মতামত বা যে কোনো ধরনের আহ্বান নিয়ে আসতে পারে। কিন্তু সেখানে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে, আমি দেখেছি যে মানে সৎ, যোগ্য এবং আপনার নিরপেক্ষ এই যে নাগরিক সন্ধান করার এই যে কথাগুলো আসে, আসলে আমরা কিসের মাপকাঠিতে সৎ, যোগ্য, নিরপেক্ষ বাংলাদেশের মতো দেশে, যেখানে পলিটিক্যালি আমরা একটা বাইপোলার সোসাইটিতে বাস করি, সেখানে আপনার কিসের ভিত্তিতে সৎ, যোগ্য এবং নিরপেক্ষ নাগরিক আপনার নির্ধারণ করবেন, আমি নির্বাচন যদি করবেন? ভুল না করে থাকি ডক্টর নাসির, জনাব আবু আলম মোহাম্মদ শহীদ আমাকে হয়তো শুধরে দেবেন, ওনারা আসলে সেই পদ্ধতিটি নির্বাচন করার কথা বলছেন, যে কি ধরনের মাপকাঠি তৈরি হবে, কিসের ভিত্তিতে বলা হবে যে তিনি সৎ, কিসের ভিত্তিতে বলা হবে যে তিনি আসলে এই কমিশনার হবার যোগ্য, তাই তো জনাব আবু আলম মোহাম্মদ শহীদ? ইয়েস, আপনি ঠিকই বলেছেন। সৎ ও যোগ্য এগুলো ঠিক করা সম্ভব। নিরপেক্ষ নিয়ে আমরা একটু ডাইলেমার মধ্যে সবসময় থাকবো, কেন যে কাউকে যে কোনো রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। সেখানে যেটা হবে সেটা হলো যে আপনাদের সুবিচারের বিষয়টা আছে, যে কাউকে কোনো রঙে রাঙালেই সেই রংটা আপনারা লাগাবেন কিনা। জি, আমার মনে হয় এখন একটু জনাব খালিদ ডায়ালগটা তো মানে তারা শুরু করেছেন, তারা বিবৃতি দিয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। মানে আপনাদের কাছে কোনো স্ট্রাকচার কি আছে কিনা, যে আপনারা যে আইনটি প্রপোজ করতে চান তার কোনো স্পেসিফিক স্ট্রাকচার আছে কিনা এই প্রাথমিক পর্যায়ে? না, এই মুহূর্তে আমাদের কাছে কোনো স্পেসিফিক স্ট্রাকচার নাই। আমরা এটা নিয়ে কাজ করতে পারি এবং কাজ করব। আমাদের এই ব্যাপারে যারা সংবিধান বিশেষজ্ঞ তাদের সহায়তা নিতে হবে, কারণ একটা আইন প্রণয়ন কিন্তু একটা দুরূহ কাজ, এবং সেই আইন প্রণয়নের জন্য অবশ্যই কাজ করে এটা স্ট্রাকচার করা সম্ভব। বাট আমরা প্রত্যাশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো তো অলরেডি পার্লামেন্টে আছেন এবং রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের প্রতিনিধি আছে, আমাদের নির্বাচন নিয়ে নানাবিধ কথাবার্তা থাকতে পারে, এবং যারা আইন প্রণেতা তারা অলরেডি আছেন। এবং আমাদের কিছু আইন প্রণেতা, যেমন এখানে যিনি সাইন করেছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনারা জানেন তিনি সংবিধান রচনার সাথে যুক্ত ছিলেন। সুতরাং একটা স্ট্রাকচার আমাদের পক্ষ থেকে দেওয়া অসম্ভব কিছু না, কিন্তু এটা আমরা চাই যে স্টেক হোল্ডারের মধ্যে ব্যাপক একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সুন্দর আইন প্রণয়ন হোক, যেটা নিয়ে পরবর্তীতে বেশি কোনো বিতর্ক সৃষ্টি হবে না। আমার সঙ্গে যেহেতু জনাব খালিদ মাহমুদ চৌধুরী আছেন, আমার মনে হয় যে আপনি শুনছিলেন আলোচনা, এবং নিশ্চয়ই আপনারাও এটি নিয়ে ভেবেছেন। জনাব খালিদ মাহমুদ চৌধুরী। ধন্যবাদ। আসলে সংখ্যাটা ক্লিয়ার না, 52 জন না 53 জন। তো আমি জানতাম যে 52 জন, এখন শুনলাম 53 জন। 54 জনের কথা শুনেছি। 54 জন, যা আরো বেশি হলে আরো বেশি ভালো সংখ্যায়। আমাদের তো এই ধরনের সচেতন নাগরিক আরো বেশি আছে। আর আপনি যেটা বললেন যে আবু আলম শহীদ খান, মানে যেটা বললেন, আমাদের সরকারের এক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সৎ এবং যোগ্য। সৎ এবং যোগ্যতা যদি থাকে তাহলে নিরপেক্ষতা আর খোঁজার দরকার নেই, কারণ সততার মধ্যেই তার নিরপেক্ষতা প্রকাশ পাবে। এটা আর হচ্ছে, এটা 72-এর সংবিধানে যেটা বলা হয়েছে যে 18-1 ধারায় যে একটা আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এখন আমি যদি বলি 72-এর সংবিধান রচিত হয়েছিল যেই চিন্তা ভাবনা, যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে, বাংলাদেশ কি সেই জায়গায় অবস্থান করছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে বাংলাদেশের 72-এর যে সংবিধানে যে চেতনা, সেই চেতনাকে কি আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করি তাদেরকে তো অংশীজন বলা হয়, সেই অংশীজনরা কি সেই চেতনায় আছে কিনা, সেই চেতনাকে ধারণ করে কিনা 72-এর সংবিধান। কারণ 72-এর সংবিধানে অসাম্প্রদায়িক চেতনার কথা বলে, ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছিল। 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই ধর্ম নিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করা হয়। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ তো সেই চেতনায় বিশ্বাস করে না। এখানে আওয়ামী লীগ তো নির্বাচন কমিশনের একটি অংশীজন, নির্বাচন কমিশনে আরো অনেক অংশীজন আছে, এবং এই যে চেতনাকে ধ্বংস করা হয়েছে এবং একটা বীজ বপন করে, সাম্প্রদায়িক চেতনার বীজ বপন করা হয়েছে এবং দীর্ঘদিন যাবত এটা লালন করা হয়েছে।
তো এই জায়গাটায় একটা বড় প্রশ্ন। আর যদি আপনি বলেন যে যে সংবিধানে যে 18(1) যেটা ধারায় যেটা বলা হয়েছে একটা আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠন করা হবে, তো এই ধরনের আইনের খসড়া প্রথম নির্বাচন কমিশনকে আমি যতটুকু যদি মানে বুঝে থাকি, নির্বাচন কমিশনকে গঠন করতে হবে, তারপরে অংশীজনের সঙ্গে কথা বলতে হবে। এই যে আবু আলম শহীদ খানের মতো এরকম বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কথা বলতে হবে, যারা সংবিধান প্রণেতা আছেন, যারা বেঁচে আছেন বা যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন, তাদের সঙ্গে কথা বলতে। এটা একটা দীর্ঘ একটা প্রক্রিয়ার বিষয়। আমরা যে কোনো ধরনের আইন যখন আমরা তৈরি করি, তখন কিন্তু এই আইনটা খসড়া তৈরি ওই সংস্থা থেকে আইনটা আসে, তারপরে এটাকে মন্ত্রণালয়ে আসে, তারপরে সেটা যাচাই বাছাই হয়, সেই অংশীজনের সঙ্গে কথাবার্তা হয়, তারপরে এটা লেজিসলেটিভ যে আছে বিভাগ আছে আইন মন্ত্রণালয়ের, সেখানে ভেটিং হয়, সেখানে খসড়া ক্যাবিনেটে যায়, ক্যাবিনেট থেকে খসড়া অনুমোদনে আবার যায় লেজিসলেটিভ বিভাগে, তারপরে আবার চূড়ান্ত অনুমোদনের জন্য আসে, তারপরে সেটাকে সংসদে যায়, সংসদ থেকে স্ট্যান্ডিং কমিটিতে যায়, সেখানে সংসদ সদস্যরা মানে আমার মতো সংসদ সদস্যরা সেখানে আলোচনা করেন, তারপরে সংসদে যায়, জনমত যাচাই হয়, সংশোধনী আসে, তারপরে এটা পাস হয়। এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখন মনে করেন যে আগামী ফেব্রুয়ারি মাসে আমার জানা মতে যে নির্বাচন কমিশনের নতুন একটি কমিশন গঠন করতে যাচ্ছে। এখন অক্টোবর মাস, এটা আমরা যদি 24 ঘন্টাও কাজ করি, ফেব্রুয়ারি মাসের মধ্যে এই ধরনের একটি আইন প্রণয়ন করা সম্ভব নয়। যেখানে আমি যে কথাটি বলছিলাম না, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, তার মানে কি আপনারা এটি সময়ের কারণে সম্ভব না বলে মনে করছেন যে এটি নিয়ে আসলে এখন আর কথা বলার কিছু নেই, নাকি আপনারা এই পুরো ধারণাটার সাথে একমত নন? না, এই পুরনো ধারণার সময় তো আমরা পুরোপুরি একমত। কারণ এই ধারণার তো সৃষ্টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত দিয়ে। এই ধারণার এই যে আইনের মাধ্যমে একটা সংবিধান নির্বাচন কমিশন গঠন হবে, এটা তো আমরাই এটাকে ধারণ করি। এটাকে ধারণ যদি আমরা না করতাম, 75 পরবর্তী 21 বছর দীর্ঘদিন একটা সরকার ছিল, তারা কিন্তু একক ক্ষমতা বলে কিন্তু দেশ পরিচালনা করেছে, তারা করে নাই। এই যে কিন্তু আপনারাও অনেকদিন এখন আছেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী ক্ষমতায়। আমার মনে হয় যে 12 বছর আপনারাও ক্ষমতায় আছেন, সেই প্রসঙ্গটি এখন বোধহয় আমরা নতুন করে বলতে পারি। যাই হোক, ডক্টর নাসির একটা প্রশ্ন করতে চান, আমি ডক্টর নাসিরের প্রশ্নটা নিয়ে বিরতিতে যাব। জি আচ্ছা, মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই সেপ্টেম্বরের 2 তারিখ আমরা একটা স্টেটমেন্ট দেখেছি আমাদের মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের, এবং আমার যতটুকু মনে আছে 2012 সালে মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান একটা কমিটি করেছিলেন, এবং 2017 সালে ফেব্রুয়ারিতে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ একটা কমিটি করেছিলেন। ওই সময় পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত 2017 সালের ফেব্রুয়ারি 15 তারিখ উনি একটা বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের জন্য এখন থেকে উদ্যোগ নিতে হবে। এরই সূত্র ধরে বর্তমান যে আইনমন্ত্রী আছেন আনিসুল হক, তিনি কিন্তু বলেছেন যে বিষয়টি আমরা বিবেচনাধীন আছে। আপনি কি আমাদেরকে একটু জানাবেন, আসলে আপনি বলছেন যে বিশিষ্ট নাগরিকবৃন্দ যে আবেদনটা জানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর 2 তারিখ আইনমন্ত্রীর যে বক্তব্য, তার ভিত্তিতে আপনাদের আসলে কোনো এই ধরনের পরিকল্পনা আছে কিনা সাংগঠনিকভাবে বা সরকারি পর্যায়ে? না, আপনার বক্তব্য তো খুব ক্লিয়ার। আপনার বক্তব্য খুবই ক্লিয়ার। 12 সালে জিল্লুর রহমান প্রয়াত রাষ্ট্রপতি এবং 17 সালে আব্দুল হামিদ, যে আপনার সার্চ কমিটি, যেটা আবু আলম শহীদ খান সিনিয়র যে নাগরিক, তিনি যে বলছেন যে সার্চ কমিটির কোনো আইনগত কোনো ইয়ে নেই, কিন্তু এটা করা হয়েছে। কেন করা হয়েছে? যে সকলের মতামত নেওয়ার জন্য সার্চ কমিটি, কিন্তু সংবিধান সেটাকে পারমিট করে। সংবিধান বলছে যে আইন করতে হবে এবং আইনের মাধ্যমে করতে হবে, কিন্তু সেই জিনিসটি পদক্ষেপ আপনার কথা অনুযায়ী আইনমন্ত্রী বলেছেন যেটা চিন্তা ভাবনা করা হচ্ছে। ডেফিনেটলি এটা যেহেতু একটা গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা আছে, 2012 সালের আগ পর্যন্ত যে শাসনতান্ত্রিক ধারাবাহিকতা, এটা বাংলাদেশে ছিল না।
এই 2012 সালের পরে 14 সালেই প্রথম সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়েই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মানে দুইটা নির্বাচন আমরা সাংবিধানিক ধারাবাহিকতায় করেছি, 14 সালের নির্বাচন এবং 18 সালের নির্বাচন। এর আগে কোনো নির্বাচন ওইভাবে সাংবিধানিক ধারাবাহিকতায় হয়নি, কারণ কখনো তত্ত্বাবধায়ক সরকার, কখনো নিরপেক্ষ সরকার, কখনো মার্শাল ল সরকার, কখনো দ্বৈত সরকার, বিভিন্নভাবে হয়েছে। দুইটি নির্বাচন শুধু হয়েছে সাংবিধানিক ধারাবাহিকতায় 75 পরবর্তী, আর 75-এর আগে 73 সালে সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচন হয়েছে। তাহলে আপনার হচ্ছে যেই সময়টি বলা হয়েছে 17 সাল, এই জায়গাটা আমি যেটা বলছিলাম যে এখন কিন্তু অনেক ধরনের 72-এর সংবিধানের স্পিডের বাইরে অনেক সাম্প্রদায়িক শক্তিও কিন্তু এখন বলছে যে আমরাও অংশীজন। আমি মহান পার্লামেন্টে বলেছিলাম, মাননীয় স্পিকার, আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন তো মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নিয়ে নির্বাচন কখনো অবাধ নিরপেক্ষ হতে পারে না। অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদেরকে সঙ্গে নিয়ে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হতে পারে। তাহলে আপনি, আমার এখানে একটা প্রশ্ন আছে। না, এই প্রশ্নটা আমি এখন নেব না, আমি বিরতির পর নেব, বিরতির সময় হয়েছে। জি, 71 জার্নাল এবং আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব হারুনুর রশিদ একটি প্রশ্ন করছিলেন। প্রশ্নটি ছিল স্টেট মিনিস্টার খালিদ মাহমুদের কাছে, সেটি হচ্ছে যে আপনার কথা খুব স্পষ্ট যে আইনটি নিয়ে আপনাদের কোনো আপত্তি নেই। তো আমার প্রশ্ন হচ্ছে যে যদি বলেন সময়, তো নির্বাচন কমিশন তো সামনের বছরই গঠন করা হবে, কিন্তু তাতে আইনের শুরুটা তো করা যায়, প্রক্রিয়াটি সেটা হয়তো সেই আইন অনুযায়ী নেক্সটটা হবে না, তারপরে তো করা যাবে, নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড হচ্ছে আপনার একটু উদ্বেগ আমি খুব স্পষ্টই লক্ষ্য করছি যে এই নির্বাচন বা এর অংশীজন হিসেবে স্বাধীনতা বিরোধী শক্তি, যুদ্ধাপরাধী এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাও রয়েছে। তো সেক্ষেত্রে আপনার উদ্বেগের জায়গা থেকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? আপনাদের কোনো চিন্তা আছে কিনা? তাদেরকে কি আপনারা নির্বাচনের বাইরে রাখতে চান? চাইলে সেটি কিভাবে সম্ভব, মানে সেটির প্রক্রিয়া নিয়ে আপনারা ভাবছেন কিনা? দেখেন, মানে নদীর পানি অনেক প্রবাহিত হয়ে গেছে এবং অনেক এখানে জটিলতা তৈরি হয়েছে। এই স্বাধীনতা বিরোধীরা মন্ত্রী হয়েছে, সংসদ সদস্য হয়েছে এবং নির্বাচন করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে একটা ভিত্তি রচনা করেছে। হয়তো বা আপনার আমার সঙ্গে আত্মীয়তাও তৈরি করে ফেলেছে। তো কোনো জায়গায় তারা কোনো সেক্টরে বাদ দেয়নি। তো ইচ্ছা করলেই আপনি কিন্তু মানে ওভারনাইট সবকিছু সম্পন্ন করতে পারবেন না। এখানে যেটা রহমান নাসিরউদ্দিন যেটা কথা বললেন, যে আমাদের বর্তমান আইনমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বললেন যে আমরা এটা নিয়ে ভাবছি। এই যে ভাবছি কথাটা আইনমন্ত্রী বলেছেন, তার মানে আমরা এটা এই জিনিসটার একটা আলোর মুখ দেখতে পাচ্ছি। এবং আমাদের যে বিশিষ্ট নাগরিকরা যে মতামতটা দিয়েছেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা অবশ্যই সরকারের মধ্যে, জনগণের মধ্যে একটা প্রভাব আছে। এটা অবশ্যই, এগুলো তো সাধারণ নাগরিক নয়, এরা অবশ্যই সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং আমাদের মাননীয় আইনমন্ত্রী এই জিনিসটি তিনি অ্যাড্রেস করেছেন বলেই তিনি বলেছেন যে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। এবং হ্যাঁ, এইটার ব্যাপারে একটা আলোচনা হতে পারে, অংশীজন আলোচনা হতে পারে। তারপরে আপনার হচ্ছে খসড়া একটা প্রণয়ন করার জন্য খসড়া প্রণয়ন কমিটি হতে পারে। এটা আইনমন্ত্রী এটা সঠিক আইনি ব্যাখ্যা দিতে পারবেন, আমি ঠিক দিতে পারবো না। আমি মোটা দাগে যেটা বুঝি সেই কথাটা আমি বলার চেষ্টা করেছি, যে এই মুহূর্তে এসে 72-এর সংবিধানের যে স্পিরিট, 72-এর সংবিধানে যারা বলার চেষ্টা করেছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম 72-এর সংবিধানে যেভাবে তিনি সেটাকে লিপিবদ্ধ করেছেন, 2021 সালে এসে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে সেই যে তিনি যে ধারণাটা, তার যে স্পিরিটটা এখন বাস্তবায়ন করাটা কতটুকু সহজ হবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। কাজেই আমরা মনে হয় যে আগামী যে নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছি, আমরা এটা নিয়ে ভাবতে পারি, চিন্তা করতে পারি, পদক্ষেপ নিতে পারি। তবে নির্বাচন গঠন করার ক্ষেত্রে এই যে আইনি যে কাঠামোটা, এটা মনে হয় আমরা প্রস্তুত করতে পারবো না। জি, আমার মনে হয় যে আমি একটা প্রশ্ন একটু জনাব আবু আলম মোহাম্মদ শহীদকে আমি একটু জিজ্ঞেস করতে চাই। সেটি হলো যে আপনারা বলছেন এই আইনটি প্রণয়ন করা দরকার এবং সবার অংশগ্রহণে, যাতে এটি নিয়ে আর কারো কোনো আপত্তি না থাকে, তাহলে সেরকম একটি আইন আপনারা প্রণয়ন চান। কিন্তু সেটি কিভাবে সম্ভব? কারণ আওয়ামী লীগ তো এখন সংখ্যাগরিষ্ঠ এবং আওয়ামী লীগ নিশ্চিতভাবেই তাদের মতো করে আইনটি করবে, সেটি
মানে এবং সেটি পাশ হবে, যেরকম আইনই করুক না করুক, তাদের মতো করে না করুক না। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, সেটা যেরকম আইনই হোক না কেন, সেটি নিয়ে প্রচুর আপত্তি থাকতে পারে অনেকের, এবং সেটি সংসদে পাশ হবে। আমার প্রশ্নটা অন্য জায়গায় আসলে। প্রশ্নটি হচ্ছে যেই আইনই হোক না কেন সেটা যদি সর্বজন গ্রহণযোগ্য হয়ে থাকে, আপনি কি মনে করেন সেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কি আমাদেরকে সেটা বলে? আইন তো আসলে পাশ হবে কারণ আওয়ামী লীগ এখন সংখ্যাগরিষ্ঠ দল, কিন্তু সেটিকে গ্রহণযোগ্য হবে কিনা কোনো উপায়ে? দেখেন, আইন প্রণয়ন হচ্ছে একটা পবিত্র কাজ, একটা মৌলিক কাজ আমাদের সংসদে। সুতরাং তারা যে সমস্ত আইন প্রণয়ন করবেন, আমরা স্বাভাবিকভাবে ধরে নেব তারা সব আইনগুলো জনস্বার্থে প্রণয়ন করবেন, জাতির কল্যাণের জন্য। না, জনস্বার্থে যদি প্রণয়ন হয়ও, আপনি কি মনে করেন নির্বাচন বিষয়ক বা নির্বাচন কমিশন বিষয়ক কোনো আইন যদি কোনো একটি দল ক্ষমতায় থাকা অবস্থায় প্রণয়ন করে, কোনো একটি দল ক্ষমতায় থাকা অবস্থায় প্রণয়ন করবেই, যেহেতু আওয়ামী লীগ এখন সংখ্যাগরিষ্ঠ দল, তাহলে আপনি কি মনে করেন যে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই আইন অন্য কোনো দলের কাছে গ্রহণযোগ্য হবে, সেটি যত ভালো আইনই হোক, যত জনস্বার্থী হোক? সেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা সমস্যা। কিন্তু আপনার যে আইনই প্রণয়ন হোক না কেন, সেই আইন কোনো না কোনো সরকার থাকা অবস্থায় তো আইনটা প্রণীত হবে, পার্লামেন্টে আইনটা প্রণীত হবে এবং এটা নিয়ে আলাপ আলোচনা হবে। এটা নিয়ে পরবর্তীতে আমরা উচ্চ আদালতেও যেতে পারি, এটা নিয়ে অংশীজনদের সাথে আলাপ আলোচনা হতে পারে। আমি একটু টাইমিং এর ব্যাপার বলি। আমরা একটু যদি টাইমিং দেখি, বাংলাদেশের পার্লামেন্টে 4 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে অনেক আইন প্রণীত হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে 2 বছর থেকে 3 বছরও লেগেছে। এক এক আইনের ক্ষেত্রে এক এক রকম। আপনি বাংলাদেশের পার্লামেন্টে যে তত্ত্বাবধায়ক সরকারের আইন 24 ঘন্টার মধ্যে পাশ হয়েছে। সুতরাং আমি বাংলাদেশের পার্লামেন্ট এবং বাংলাদেশের যারা আইন প্রণেতা আছেন, এটার সাথে যারা কাজ করেন, আমাদের যে সক্ষমতা, এই সক্ষমতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবং আমি মনে করি সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে এই আইন প্রণয়ন করা সম্ভব। এবং আমার প্রশ্নটা কিন্তু রয়ে গেল জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, কারণ আপনি বলছেন যে, আমি একটু শেষ করি প্রশ্নটি, আপনি বলছেন এইটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির সমস্যা। আমরা তো সেই সমস্যার কথা জানি। তাহলে কি এই ধরনের আইন প্রণয়নের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হলো না তো? আমি মনে করি সমস্যার সমাধান হবে, যেহেতু আইনটা তো না দেখে আপনি কিছু বলতে পারবেন না। আইনটা দেখার পরে না আমরা বলতে পারবো যে এই আইনের মধ্যে কোনো গলদ আছে কিনা। কিন্তু আমি কোনো এরকম আইন হওয়ার আগেই বলতে পারবো যে এটি আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল গ্রহণ করবে না, এটা আমি আপনাকে বলে দিতে পারবো। আরেকটা বিষয় তো রয়ে গেছে, যে যেটি খালিদ মাহমুদ চৌধুরী সাহেব যে উদ্বেগের প্রকাশ করেছিল। এখন আপনি বললেন যে আইনটি হলে দেখা যাবে, কিন্তু এই প্রশ্নটি সবখানেই রয়েছে। সেই আইনে একটা দাবি কিন্তু সবসময় রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেও রয়েছে, যারা স্বাধীনতা বিরোধী, যারা যুদ্ধাপরাধী, তারা, তাদের সন্তানরা, তাদের রাজনৈতিক অধিকার, ভোটাধিকার থাকবে কিনা, সেটা আপনারা সামনে নিয়ে আসবেন কিনা এই আইন প্রণয়নের ক্ষেত্রে? আমি খুব স্পেসিফিক জানতে চাচ্ছি আপনার কাছে, কারণ নিরাপত্তা একটি শব্দ যেখান থেকে সবাইকে অ্যাকোমোডেট করে, কিন্তু বাংলাদেশে একটি ঐতিহাসিক বিষয় রয়েছে, সেটি আপনি অ্যাড্রেস করবেন কিনা? সেই জায়গাটা একটু সেটেল হয়নি, এবং সেটি অ্যাড্রেস করা হলে সকলে মেনে নেবেন কিনা? এই আইনটা কে ভোটার হবেন, কে ভোটার হবেন না, সেই বিষয়ক আইন না। সেটার জন্য পৃথক আইন খালিদ মাহমুদ সাহেবরা করতেই পারেন, বা যে কোনো রাজনৈতিক দল করতে পারেন। যে আপনারা প্রস্তাব করবেন কিনা, খালিদ মাহমুদ সাহেবরা তো আপনারা করবেন কিনা, এটা তো আমাদের বোঝার বিষয় রয়েছে। এটা আমাদের এই আমরা যে বিবৃতি দিয়েছি তার মধ্যে ভোটার হওয়া, ভোটার না হওয়া কিন্তু। আমি বিবৃতির কথা বলছি না, আপনারা এটা ভাবেন কিনা যে আমি ব্যক্তিগতভাবে এখনই এই প্রশ্নের উত্তর না, কিন্তু আমি আমার জনাব হারুন রশিদ নিয়ে আলোচনা করছি, সেখানে আরেকটা বিষয় অবতারণা করলে না জনাব আবু আলম শহীদ খান, ইস্যুটি এখানে ডক্টর রাসেল, আমি আসছি আপনার কাছে, কিন্তু আমি জি জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আমি আসছি আপনার কাছে, কিন্তু আমার প্রশ্নটি আসলে জনাব হারুন রশিদ যে প্রসঙ্গটির অবতারণা করলেন সেটিকে যদি অন্যভাবে বলি, যেটি জনাব খালিদ মাহমুদ চৌধুরী কিছুটা ইঙ্গিত দিচ্ছিলেন। আপনি বলছেন যে সকল দল মত নিয়ে একটা আইন যাতে প্রণয়ন হয় যেটি সকলের কাছে গ্রহণযোগ্য হবে। যখন এই পুরো প্রক্রিয়ার অংশীজন হচ্ছে এই যুদ্ধাপরাধীদের দল বা যুদ্ধাপরাধীদের সংগঠন, তাহলে আসলে কি করে এই আইনটি সকলের জন্য গ্রহণযোগ্য বা বাংলাদেশের ৭২ সংবিধানের চেতনায় গ্রহণযোগ্য হবে? না, গণতন্ত্র মানে তো একেবারে সকল দল মতের সকল আপনার বক্তব্য এবং মতামত গ্রহণ করতে হবে, এটা নয়। এখন যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টের নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, বাট এখন এই পার্লামেন্ট যে আইন প্রণয়ন করবে, সেই পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ যে আইনটা প্রণয়ন করতে চান সেটাই গ্রহণযোগ্য হবে। আমি যেটা বলেছি, আমরা আলাপ আলোচনা করব, আলাপ আলোচনা করে যত ভালো উপাদান পাবো সেই ভালো উপাদানগুলো আইনের মধ্যে সংযোজনের চেষ্টা করব, সেটা আমাদের একটা অনুরোধ।
জি, ডক্টর নাসির একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন। আমি যে প্রশ্নটা করতে চাই, আসলে মূল প্রশ্নটা কিন্তু আমরা উত্তর পাচ্ছি না। সেটা হচ্ছে যে এখন যদি পার্লামেন্টে আওয়ামী লীগের যে মেজরিটি এবং আওয়ামী লীগ যেভাবে চাই সেভাবে আইন প্রণয়ন করতে পারে, মিথিলা যে প্রশ্নটা আপনাকে করেছেন সেটা হচ্ছে তখন তো আপনারা প্রশ্ন তোলেন, আপনি বলছেন যে হলে তারপর দেখা যাবে, তাহলে কিন্তু নতুন প্রশ্ন হবে যে এটা সর্বজন গ্রহণযোগ্য না। সুতরাং এই যে সর্বজন গ্রহণযোগ্য, এইটা আসলে কোন মানদণ্ডে কিভাবে আমরা নির্ধারণ করবো, এটা আমার একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আমি শুধু বলে রাখি যে আপনারা একটা বিবৃতি দিয়েছেন, কিন্তু এটাকে কার্যকর কোনো একটা জায়গায় নিতে আপনাদের পরবর্তী কোনো ধরনের পদক্ষেপ আছে কিনা, মানে আপনারা কিভাবে এটা মানে আরো একটু প্রসিড করবেন এবং এটাকে একটা রাষ্ট্রের কাঠামোর ভিতরে বা একটা মানে একটা হ্যাঁ, বোঝা গেছে। আমার মনে হয় আপনার প্রশ্নটা পরিষ্কার হয়েছে। জনাব আবু আলম শহীদ খান, আমরা এই যে বিবৃতি দিয়েছি, আমরা এই ধরনের একটা আইন চাই। সুতরাং এই আইনের একটা ভালো একটা খসড়া মডেল আইন আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আমরা একসাথে বসে আলাপ আলোচনা করে একটা মডেল আইনের খসড়া উপস্থাপন করব আমাদের রাজনৈতিক ব্যক্তিবৃন্দের বিবেচনা করা। কিন্তু এখানে মনে রাখতে হবে কাজটা কিন্তু রাজনীতিবিদদের, কাজটা পার্লামেন্টের, কাজটা সরকারের। আমরা তাদেরকে সহায়তা করতে পারি, আমরা তাদেরকে এই সহায়তা যুগিয়ে যাব, কারণ আমরা চাই বাংলাদেশে একটা আইন প্রণয়ন হোক, যে আইন প্রণয়নের মধ্য দিয়ে সর্বজন গ্রহণযোগ্যের মানদণ্ড কি, কে নির্ধারণ করবে এটা সর্বজন গ্রহণযোগ্য কিনা? না, সর্বজন গ্রহণযোগ্য মানদণ্ড তো আমরা একটু আগে সৎ কথাটা বলছি, সতের একটা মানদণ্ড তো করাই যায়। আমরা সৎ যোগ্য, এবং আমাদের খালিদ মোহাম্মদ সাহেব বলছেন যে সৎ যোগ্য হবে সেই নিরপেক্ষ। আমরা এগুলো নিয়ে তো আমরা আলাপ আলোচনা করবো। এখনই আমরা সবকিছুর উত্তর তো খুঁজে পাবো না। সর্বজন গ্রহণযোগ্য তো আপনি কখনোই পাবেন না। আমি সর্বজন গ্রহণযোগ্য বললে 100% মানুষ। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, আপনি বলছিলেন যে এই সমস্ত প্রশ্নের উত্তর তো আমরা এখনই পাবো না। আসলে এই রকমই একটি ধারণা থেকে বাংলাদেশে একজন নিরপেক্ষ মানুষ তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন বলে একটা নিয়ম, আইন ইত্যাদি চালু হয়েছিল। কিন্তু একটা সময় এসে আমরা দেখলাম রাজনৈতিক পরিভ্রমণে যে নিরপেক্ষ শব্দটি আসলে আমরা খুঁজে পেলাম না। কেউই নেই বাংলাদেশে নিরপেক্ষ, কারো কাছেই দুটো দলের কাছে নিরপেক্ষ এরকম কোনো লোকই খুঁজে পাওয়া গেল না। তো ফলে সর্বজন গ্রহণযোগ্য কিন্তু এইরকম একটি কঠিন শব্দে পরিণত হবে বলে আমার এই আপাত দৃষ্টিতে এই ঘটনায় মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ডক্টর নাসিরেরও বোধহয় মনে হচ্ছে। ফলে সেই প্রশ্নটি আবারও ঘুরে ঘুরে করতে চাই যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আসলে এই প্রক্রিয়ায় গিয়ে কি লাভ হবে, সেটি আমার প্রশ্ন রয়ে গেল। যারা জি, আমরা নিরপেক্ষ খুঁজে পাওয়ার পরেও নিরপেক্ষ থাকে না। আপনি আমেরিকার দিকে তাকান না, ওখানকার জুডিশিয়াল সিস্টেম পুরোপুরি পার্টিজান, ওখানকার অন্যান্য সিস্টেম পুরোপুরি পার্টিজান। কিন্তু তারা যখন কাজ করেন, কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেন, যখন বিচারটা করেন তখন কিন্তু কোনো দলের দিকে তাকান না। এই জিনিসটা আমাদের দেশে আমরা কেন করতে পারি না, সেটা নিয়ে একটু গভীর ভাবনার দরকার আছে। কেন পারবে না? খালিদ মোহাম্মদ চৌধুরী, না, এটা আবু আলম শহীদ খান যেটা বলেছেন যে কেন পারি না, এই যে আমাদের সৎ এবং যোগ্য থাকলে কিন্তু নিরপেক্ষ হওয়া যায়, কিন্তু সর্বশেষ আমরা সৎ থাকতে পারি না, সর্বশেষ পক্ষপাতিত্ব হয়ে যায়। এই জায়গাটা আমাদের দুর্বলতা, কারণ এই জায়গাটার দুর্বলতা কারণ আমাদের মধ্যে ওই যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা ঢুকে গেছে। আর যেটা আবু আলম শহীদ ভাই যেটা বলছিলেন যে 24 ঘন্টার মধ্যে আইন পাস করেছি তত্ত্বাবধায়ক সরকার আইন, এটা কিন্তু তো 24 ঘন্টার মধ্যে নয়। 1992 সালে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য দিনাজপুর থেকে নির্বাচিত আব্দুর রহিম, তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা পার্লামেন্টে উপস্থাপন করেছিলেন এবং সেটা বিএনপি তদানীন্তন সরকার সেটা বাতিল করে দিয়েছিলেন। সেই রূপরেখা অনুযায়ী কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার 24 ঘন্টা বলেন বা 56 ঘন্টা যেটা বলেন সেইটা পাস হয়েছিল। কাজে আওয়ামী লীগ 92 সালে এই ধরনের একটি রূপরেখা দিয়েছিল, যেটা 3 দলীয় জোটের রূপরেখা ছিল, 7 দল, 5 দল এবং 15 দল এর রূপরেখা ছিল যে এই রূপরেখার ভিত্তিতে পরপর 3টি নির্বাচন হবে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে 91 নির্বাচন সেই রূপরেখা বাতিল করে দিয়েছিল। আমরা সেটা উপস্থাপন করেছিলাম পার্লামেন্টে আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই রূপরেখার আলোকেই 96 সালে সেটা হয়েছিল। কাজেই আওয়ামী লীগ সবসময় জনগণের প্রত্যাশা নিয়ে কাজ করে না। জনাব খালিদ মোহাম্মদ চৌধুরী, শেষ প্রশ্নটি করতে চাই, এই আলোচনা আমি শেষ করবো। আপনি যেই বাক্যটি বললেন আওয়ামী লীগ সবসময় জনগণের প্রত্যাশা নিয়ে কাজ করে, তাহলে 72-এর সংবিধানের চেতনায় যে আপনি যে বলছেন যে অংশীজনরা আছে তারা সকলেই সেই চেতনায় সমৃদ্ধ নন, সেই মুক্তিযুদ্ধের চেতনা বা 72-এর সংবিধানের চেতনার পরিপন্থী অনেক দল এর অংশীজন রয়েছে। কিন্তু আওয়ামী লীগ তো এর
মানে ফ্ল্যাগ বেয়ারার, পতাকাবাহী, সেটাই যদি হয় তাহলে আওয়ামী লীগের কি উচিত নয় যে সেই সংবিধানের চেতনা যেভাবে প্রতিষ্ঠিত হবে সেটির জন্য কাজ করা? ডেফিনেটলি আওয়ামী লীগের দায়িত্ব, সেই জন্য আওয়ামী লীগ সবচেয়ে ক্রিটিসাইজ মানে সহ্য করে, এবং আমরা সেটাকে আমরা খারাপভাবে নিই না, পজিটিভলি নিই। কারণ বাংলাদেশের মানুষের প্রত্যাশা আওয়ামী লীগের কাছে, অন্য কোনো দলের কাছে নয়। এই যে রহমান নাসিরউদ্দিন বললেন যে আইনমন্ত্রী বলেছেন আমরা পদক্ষেপ নিব, এটাই হচ্ছে জনগণের বিশ্বাস। আমরা বলেছিলাম সাংবিধানিক ধারাবাহিকতা দেশ ফিরিয়ে নিয়ে আসবো, আমরা কিন্তু এনেছি। এটার জন্য আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। এই সংবিধানের 18-1 ধারা প্রতিষ্ঠিত করার জন্য কি করবেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী? এবং আপনাকে বলি, আপনি কথাটা বলছিলেন যে আওয়ামী লীগ তড়িঘড়ি করে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব কোনো আইন, এইরকম একটা গুরুত্বপূর্ণ আইন আওয়ামী লীগ করতে চায় না। আওয়ামী লীগ করতে চায় এটা দেশের পক্ষে, জনগণের পক্ষে একটা আইন করতে চায়। না আমি কিন্তু এই জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আমার কথাটি বোধহয় আপনি, আমার মনে হয় যে আমি একটু স্পষ্ট করতে ব্যর্থ হয়েছি। আমি তড়িঘড়ি করে আওয়ামী লীগের পক্ষে বলতে চাইনি। আমি বলেছি যে আওয়ামী লীগ যে আইনই প্রণয়ন করুক সেটি এখন পাশ করে নিয়ে যাওয়ার মতন সংখ্যাগরিষ্ঠতা তার আছে, কিন্তু সেই যে আইনই প্রণয়ন করুক, সেটি জনস্বার্থে হোক, সেটি যে কোনো কারণেই হোক, কিন্তু সেই আইনটি পাশ করার পরে কি আসলে আমরা সেটা মেনে নেব কিনা সকল পক্ষ, আমার প্রশ্ন সেটাই। সেটার জন্য আওয়ামী লীগ অপেক্ষা করছে। আমরা সেই ক্ষেত্র প্রস্তুত করতে হবে, এবং আইনমন্ত্রী সেটাই বলেছেন। আমরা আওয়ামী লীগের পক্ষপাতিত্বের জন্য কোনো আইন করতে চাই না। এই নির্বাচন কমিশন গঠনের যে আইনটা হবে এটা যেন সর্বজনীন হয়, এবং সার্বজনীন হতে গেলে সেটাকে একটা ক্ষেত্র প্রস্তুত করতে হবে। অবশ্যই সেই ক্ষেত্র প্রস্তুত করার জন্য দেশ এগিয়ে যাচ্ছে, এবং আমরা খুব আশাবাদী আইনমন্ত্রীর যেই ভাবনা যে আমরা একটা পদক্ষেপ নেব, এই পদক্ষেপটাই হবে সেই আইন প্রণয়নের জন্য একটা সঠিক পদক্ষেপ বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জনাব খালিদ মাহমুদ চৌধুরী, অনেক ধন্যবাদ জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, এবং বিরতির সময় হয়েছে।